আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। সকলে ভালো থাকো এই প্রত্যাশাই করি। সকলের সুস্থতা কামনা করে আমি মুরাদ হোসেন আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, অর্থাৎ জাবেদা থেকে কিভাবে আমরা খতিয়ান করব এবং খতিয়ান থেকে কিভাবে রেওয়া মিল করব। আজকের আলোচনা থেকে এটা আমরা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে এবং আজকে খতিয়ান ভুক্ত করব টি শোক অনুযায়ী। পরবর্তী ভিডিওতে থাকবে চলমান জের শোক অনুযায়ী। জনস্বার্থে আমার ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ থাকলো। আমরা অনেক পোস্টই শেয়ার করি, কিন্তু শিক্ষামূলক পোস্ট শেয়ার হয় না বললেই চলে। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেক ছাত্রছাত্রী উপকৃত হবে, আর ছাত্রছাত্রীরা ভিডিওটি দেখে উপকৃত হলে আমার শ্রম সার্থক হবে এবং প্রচেষ্টাও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমার আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে সার্চ অপশনে গিয়ে MURAD24F লিখে সার্চ দিলে আমার অন্যান্য ভিডিওগুলো চলে আসবে। আমার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো আমরা এই পর্যায়ে কিছু লেনদেন দেখি। ফেব্রুয়ারি 1 জনাব ফয়সাল নগদ 40,000 টাকা এবং 30,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে কারবার শুরু করলেন। ফেব্রুয়ারি 3 প্রাইম ব্যাংকে একটি হিসাব খোলা হলো 10,000 টাকা। ফেব্রুয়ারি 5 আলমের নিকট হতে ক্রয় 15,000 টাকা। ফেব্রুয়ারি 8 নগদে ক্রয় 5,000 টাকা। ফেব্রুয়ারি 10 নগদে বিক্রয় 18,000 টাকা। ফেব্রুয়ারি 16 আলমকে নগদে প্রদান 6,000 টাকা। ফেব্রুয়ারি 20 আলমকে চেক দ্বারা 4,000 টাকা প্রদান করা হলো। ফেব্রুয়ারি 28 নগদ মূল্যে আলমারি ক্রয় করা হলো 10,000 টাকা। করণীয়: উপর্যুক্ত লেনদেন সমূহ হতে জাবেদা, খতিয়ান ও রেওয়া মিল প্রস্তুত করো। প্রথমে আমাদের কি করতে হবে? জাবেদা করতে হবে। জাবেদা করার আগে আমাদের অবশ্যই কি আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করার সূত্রটি অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে চলো আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা একটু দেখি। দেখো বন্ধুরা, ব্যয় সম্পদ উত্তোলন ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট। ব্যয় সম্পদ উত্তোলন কি? ডেবিট, আর আয় দায় মূলধন ক্রেডিট। এর অর্থ হলো ব্যয় সম্পদ উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। আয় দায় মূলধন, আয় দায় মূলধন যদি বৃদ্ধি পায় ক্রেডিট, আর যদি হ্রাস পায় তাহলে ডেবিট। এইটাই হলো আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। দেখো, ব্যয় সম্পদ উত্তোলন ডেবিট, তার মানে বৃদ্ধি পাইলে ডেবিট আর হ্রাস পাইলে ক্রেডিট। আয় দায় মূলধন ক্রেডিট, তার মানে বৃদ্ধি পেলে ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট। এখন আমরা জাবেদা করব। জাবেদা করার আগে প্রথম কাজ হলো আমাদের অবশ্যই কি জাবেদার ছক অঙ্কন করতে হবে এবং প্রয়োজনীয় যা কিছু লেখার সব কিছু লিখে ফেলতে হবে। তাহলে আমরা দেখো এখানে জাবেদা করার জন্য একটি ছক অঙ্কন করলাম এবং যা যা লেখার তা লিখলাম। অর্থাৎ এখানে জনাব ফয়সাল, সাধারণ জাবেদা, তারিখ, বিবরণ ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে প্রথম লেনদেনটা ছিল ফেব্রুয়ারি 1 জনাব ফয়সাল নগদ 40,000 টাকা এবং 30,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে এটা জাবেদা কী হবে? যেহেতু নগদ টাকা নিয়ে শুরু করছেন, নগদান হিসাব ডেবিট 40,000 টাকা, আসবাবপত্র নিয়ে শুরু করছেন এই জন্য আসবাবপত্র হিসাব ডেবিট 30,000 টাকা। আর যেহেতু মালিক নিয়ে শুরু করছেন সেহেতু এই দুইটার যোগফল হবে মূলধন হিসাব, এবং মূলধন হিসাব ক্রেডিট 70,000 টাকা। তারপরের লেনদেন ফেব্রুয়ারি 3 প্রাইম ব্যাংকে একটি হিসাব খোলা হলো 10,000 টাকা। যেহেতু প্রাইম ব্যাংকে আমরা হিসাব খুলছি সেই জন্য কি আসবে? প্রাইম ব্যাংক হিসাব ডেবিট অথবা শুধু ব্যাংক হিসাব ডেবিট 10,000 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। ফেব্রুয়ারি 5 আলমের নিকট হতে ক্রয় 15,000 টাকা। যেহেতু আমরা ক্রয় করছি এই জন্য ক্রয় হিসাব ডেবিট 15,000 টাকা। আর আলমের নিকট থেকে ক্রয়, কিভাবে ক্রয় করছি সেই উত্তরটা এখানে নাই। তার মানে হলো অবশ্যই কি বাকিতে ক্রয় করেছি। যেহেতু বাকিতে ক্রয় করছি সেহেতু আলম হিসাব ক্রেডিট, ব্র্যাকেটে কি লিখতে হবে? পাওনাদার হিসাবটা লিখে দিতে হবে। ফেব্রুয়ারি 8 নগদে ক্রয় 5,000 টাকা।
যেহেতু নগদে ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট ৫,০০০ টাকা, আর যেহেতু নগদে ক্রয় করা হয়েছে, নগদান হিসাব ক্রেডিট ৫,০০০ টাকা। ফেব্রুয়ারি ১০ নগদে বিক্রয় ১৮,০০০ টাকা, যেহেতু নগদে বিক্রয় করছি, নগদান হিসাব ডেবিট ১৮,০০০ টাকা, আর বিক্রয় হিসাব ক্রেডিট ১৮,০০০ টাকা। ফেব্রুয়ারি ১৬ আলমকে নগদে প্রদান ৬,০০০ টাকা, যেহেতু আলমকে প্রদান করছি, আলম হিসাব ডেবিট ৬,০০০ টাকা, এখানে ব্র্যাকেটে পাওনাদার হিসাবটা লিখে দিও। আর যেহেতু নগদে প্রদান করছি, নগদান হিসাব ক্রেডিট ৬,০০০ টাকা। ফেব্রুয়ারি ২০ আলমকে চেক দ্বারা ৪,০০০ টাকা প্রদান করা হলো, যেহেতু আলমকে প্রদান করছি, আলম হিসাব ডেবিট, অবশ্যই আবারও বলতেছি এখানে ব্র্যাকেটে পাওনাদার হিসাবটা লিখে দিও। আলম হিসাব ডেবিট ৪,০০০ টাকা, যেহেতু চেকে প্রদান করছি, টাকাটা ব্যাংক থেকে যাবে, এই জন্য ব্যাংক হিসাব অথবা প্রাইম ব্যাংক হিসাব, যেহেতু আমাদের প্রাইম ব্যাংক থেকে টাকাটা যাচ্ছে, এই জন্য ব্যাংক হিসাব অথবা প্রাইম ব্যাংক হিসাব ক্রেডিট ৪,০০০ টাকা। ফেব্রুয়ারি ২৮ নগদ মূল্যে আলমারি ক্রয় করা হলো ১০,০০০ টাকা, যেহেতু আলমারি ক্রয় করছি, আলমারির হিসাবটা হলো আসবাবপত্র হিসাব, এই জন্য আসবাবপত্র হিসাব ডেবিট ১০,০০০ টাকা, আর যেহেতু নগদে ক্রয় করছি, এই জন্য নগদান হিসাব ক্রেডিট ১০,০০০ টাকা। এই ছিল আমাদের জাবেদা। তো এক নজরে আমরা দেখি জাবেদাটা। এই যে জাবেদার মধ্যে কয়টা হিসাব খাতের নাম আছে সেটা আমাদের একটু ফাইন্ড আউট করতে হবে খতিয়ান করার জন্য। তাহলে এখানে কি প্রথমে হলো এই যে দেখো নগদান হিসাব, তাহলে আমাদের একটা হিসাব খাত হলো নগদান হিসাব, পরবর্তীতে আছে এখানে আসবাবপত্র হিসাব, তাহলে এখানে আরেকটা হিসাব খাত আসবে আসবাবপত্র হিসাব, এর পরবর্তীতে আছে মূলধন হিসাব, প্রাইম ব্যাংক হিসাব, আর নগদান হিসাব আমরা আগেই লিখে ফেলছি, এই জন্য আসবে না। এখানে ক্রয় হিসাব, তারপরে হলো আলম হিসাব, ক্রয় হিসাবটা আগেই লিখছি, নগদান হিসাব লিখছি, নগদান হিসাব, এখানে আরেকটা আছে বিক্রয় হিসাব, আলম হিসাব লেখা হয়েছে, নগদান হিসাব লেখা হয়েছে, আলম হিসাব, প্রাইম ব্যাংক হিসাব লেখা হয়েছে, আসবাবপত্র, নগদান। তাহলে এই যে হিসাব খাতগুলো, এই হিসাব খাতগুলোর কি করতে হবে, আমাদের খতিয়ান করতে হবে। তো খতিয়ান করার জন্য এই যে হিসাব খাত, প্রত্যেকটা হিসাব খাতের জন্য আমাদের কি খতিয়ানের ছক অঙ্কন করতে হবে। আর জাবেদা থেকে যখন আমরা খতিয়ানে স্থানান্তর করব, এই কাজটাকে বলা হয় কি খতিয়ানভুক্তকরণ অথবা পোস্টিং। তাহলে আমরা পোস্টিং করার জন্য প্রথম কাজই হলো কি ছক অঙ্কন করে ছকের ভিতরে যাবতীয় সব কিছু আমাদের লিখে ফেলতে হবে। তাহলে চলো আমরা ছকটা অঙ্কন করে নেই। আমরা যেহেতু টি ছকে খতিয়ানভুক্ত করব, তাহলে টি ছকটা আমরা অঙ্কন করলাম এবং টি ছকের ভিতরে উপরে বাহিরে যা যা লিখার সবই লিখলাম। এখন আমার কি করতে হবে, শিরোনাম লিখতে হবে। তাহলে শিরোনামগুলো আমরা লিখি। এটা হলো নগদান হিসাব, এটা আসবাবপত্র হিসাব, মূলধন হিসাব, প্রাইম ব্যাংক হিসাব, ক্রয় হিসাব, আলম হিসাব এবং বিক্রয় হিসাব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু ছক কিন্তু অঙ্কন করা হয়ে গেল। এখন কাজ শুরু করব আমরা কি পোস্টিংয়ের কাজ। ফেব্রুয়ারি ১ জনাব ফয়সাল নগদ ৪০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে কারবার শুরু করলেন। তাহলে এটা জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট ৪০,০০০, আসবাবপত্র হিসাব ডেবিট ৩০,০০০ এবং মূলধন হিসাব ক্রেডিট ৭০,০০০। তাহলে এখানে তিনটা হিসাব খাত, তিনটা হিসাব খাতের জন্য আমার তিনটা খতিয়ানের ছক, তিনটা খতিয়ান আমরা এখানে নিয়ে নিলাম। তাহলে এখন কি করতে হবে, নগদান হিসাব ডেবিট, তাহলে ডেবিট পাশে টাকাটা বসবে, আর আসবাবপত্র হিসাব ক্রেডিট, ক্রেডিট পাশে টাকাটা বসছে। ক্রেডিট পাশের হিসাব খাতটার নাম কি মূলধন হিসাব। তাহলে এখানে কি আসবে, নগদান হিসাবে মূলধন হিসাব এবং আসবাবপত্র হিসাবেও মূলধন হিসাব। আর মূলধন হিসাব ক্রেডিট ৭০,০০০ টাকা, ৩০ আর ৪০ এই হলো ৭০। আর ডেবিট হিসাব খাত হলো নগদান হিসাব এবং কি আসবাবপত্র হিসাব। তাহলে আমরা কি লিখলাম দেখো একটু, নগদান হিসাব ৪০,০০০ টাকা ডেবিট, এই জন্য ডেবিটে টাকা, বিপরীত হিসাব খাত মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট ৩০,০০০ টাকা, এই জন্য ডেবিট পাশে টাকা, আর বিপরীত হিসাব খাতের নাম হলো মূলধন হিসাব। আর মূলধন হিসাব ক্রেডিট ৩০ আর ৪০ টোটাল ৭০,০০০ টাকা, নগদান হিসাবে ছিল ৪০, এর জন্য নগদান হিসাব ৪০, আর আসবাবপত্র হিসাবে ছিল ৩০,০০০, আসবাবপত্র হিসাব ৩০,০০০। পরবর্তী লেনদেন ফেব্রুয়ারি ৩ প্রাইম ব্যাংকে একটি হিসাব খোলা হলো ১০,০০০ টাকা, এটা জাবেদা কি প্রাইম ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট ১০,০০০ টাকা। তাহলে আমাদের দুইটা হিসাব খাত হলো, একটা হলো প্রাইম ব্যাংক হিসাব আর একটা হলো কি
নগদান হিসাব। তাহলে দুইটা হিসাব খাত আমরা নিয়ে নিলাম। তাহলে প্রাইম ব্যাংক হিসাব ডেবিট, তার মানে কি প্রাইম ব্যাংকের ডেবিট পাশে টাকাটা বসবে। দেখো প্রাইম ব্যাংক হিসাব ডেবিট, ডেবিটে টাকাটা বসছে, আর নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিটে টাকাটা বসছে। তাহলে প্রাইম ব্যাংক হিসাব ডেবিট, বিপরীত খাত হিসাব ছিল নগদান হিসাব, এই জন্য বিবরণীর ঘরে নগদান হিসাব বসছে। আর নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট পাশে টাকাটা বসছে, আর বিপরীত হিসাব খাতটার নাম হলো প্রাইম ব্যাংক হিসাব। ফেব্রুয়ারি 5, আলমের নিকট হতে ক্রয় 15,000 টাকা। জাবেদা হলো ক্রয় হিসাব ডেবিট 15,000 টাকা, আলম হিসাব ক্রেডিট 15,000 টাকা। তাহলে এখানে আমাদের হিসাব খাত দুটি হলো, একটা হলো ক্রয় হিসাব আর একটা কি আলম হিসাব। তাহলে ক্রয় হিসাব কি ডেবিট আর আলম হিসাব ক্রেডিট। দেখো ক্রয় হিসাব ডেবিট, ডেবিটে টাকাটা বসছে, এবং আলম হিসাব ক্রেডিট, ক্রেডিটে টাকাটা বসছে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, বিপরীত হিসাব খাতটার নাম কি আলম হিসাব, আর আলম হিসাব ক্রেডিট, বিপরীত খাতটার হিসাব নাম হলো ক্রয় হিসাব। পরবর্তী লেনদেন ফেব্রুয়ারি 8, নগদে ক্রয় 5,000 টাকা। তাহলে জাবেদা কি হবে, ক্রয় হিসাব ডেবিট 5,000 আর নগদান হিসাব ক্রেডিট 5,000। তাহলে এখানে দুইটা হিসাব খাত, একটা হলো ক্রয় হিসাব আর একটা হলো নগদান হিসাব। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ডেবিটে টাকাটা বসছে, এবং নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিটে টাকাটা বসছে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, বিপরীত হিসাব খাতটার নাম কি নগদান হিসাব। তাহলে এখানে কি বিবরণের ঘরে নগদান হিসাব বসবে, আর নগদান হিসাব ক্রেডিট, এই জন্য ক্রেডিটে টাকাটা বসছে, আর বিপরীত হিসাব খাতটার নাম হলো ক্রয় হিসাব, এই জন্য বিবরণের ঘরে ক্রয় হিসাব বসছে। আশা করি বুঝতেছ। পরবর্তী লেনদেন ফেব্রুয়ারি 10, নগদে বিক্রয় 18,000 টাকা। এটা জাবেদা কি হবে, নগদান হিসাব ডেবিট 18,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 18,000 টাকা। তাহলে আমার এখানে একটা হিসাব খাত হলো নগদান হিসাব, আর একটা হলো কি বিক্রয় হিসাব। তাহলে নগদান হিসাব ডেবিট, এই জন্য নগদান হিসাবে ডেবিট ঘরে টাকাটা বসবে, আর বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রেডিটে টাকাটা বসবে বিক্রয় হিসাবের। আর নগদান হিসাব যেহেতু ডেবিট, বিবরণের ঘরে কি বসবে, বিক্রয় হিসাব বসবে, আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিবরণের ঘরে কি নগদান হিসাব বসবে। পরবর্তী লেনদেন ফেব্রুয়ারি 16, আলমকে নগদে প্রদান করা হলো। তাহলে আলমকে নগদে প্রদান করা হলো, জাবেদা কি আসবে, আলম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 6,000 টাকা। তাহলে এখানে আলম হিসাব আর হলো নগদান হিসাব। আলম হিসাব ডেবিট, তাহলে আলম হিসাবে ডেবিট পাশে টাকাটা বসছে, আর নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট পাশে টাকাটা বসছে। আর বিবরণের ঘরে কি আসবে, আলম হিসাবের বিবরণের ঘরে আসবে তার বিপরীত হিসাব খাত নগদান হিসাব, আর নগদান হিসাবে তার বিপরীত হিসাব খাত আলম হিসাব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি লক্ষ্য করতেছো তোমরা যে যখন যেই হিসাব খাতে আমরা হিসাবগুলাকে ট্রান্সফার করতেছি, অর্থাৎ স্থানান্তর করতেছি বা পোস্টিং করতেছি, যেমন এখানে নগদান হিসাব, বিবরণের ঘরে কিন্তু কোথাও নগদান হিসাব আর বসবে না, এটা মনে রাখবে কিন্তু। অর্থাৎ যেই হিসাবে আমরা পোস্টিং দিব সেই হিসাবের নামটা কিন্তু বিবরণের ঘরে কখনোই আসবে না। পরবর্তী লেনদেন ফেব্রুয়ারি 20, আলমকে চেক দ্বারা প্রদান 4,000 টাকা। তাহলে জাবেদা কি হবে, আলম হিসাব ডেবিট 4,000 টাকা, প্রাইম ব্যাংক হিসাব ক্রেডিট 4,000 টাকা। আলম হিসাব, প্রাইম ব্যাংক হিসাব। আলম হিসাব কি ডেবিট, এই জন্য আলম হিসাব ডেবিটের ঘরে টাকা বসবে, আর প্রাইম ব্যাংক হিসাব ক্রেডিট, প্রাইম ব্যাংক হিসাবের ক্রেডিট পাশে টাকাটা বসবে। তাহলে এখানে আলম হিসাবের বিবরণের ঘরে কি বসবে, প্রাইম ব্যাংক হিসাব, আর প্রাইম ব্যাংকের বিবরণের ঘরে কি বসবে, আলম হিসাব, অর্থাৎ বিপরীত হিসাব খাত। ফেব্রুয়ারি 28, নগদ মূল্যে আলমারি ক্রয় করা হলো 10,000 টাকা। জাবেদা কি হবে, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আসবাবপত্র হিসাব, নগদান হিসাব। তাহলে আসবাবপত্র হিসাবে ডেবিট পাশে টাকাটা বসছে, আর নগদান হিসাবের ক্রেডিট পাশে টাকাটা বসছে। এখন আসবাবপত্র হিসাব ডেবিট, এই জন্য ডেবিটে টাকাটা বসছে, কিন্তু বিপরীত হিসাবটার নাম কি নগদান হিসাব, অর্থাৎ ক্রেডিট হিসাব খাতটার নাম হলো নগদান হিসাব, এই জন্য বিবরণের ঘরে নগদান হিসাব। আবার নগদান হিসাব ক্রেডিট, এর বিপরীত হিসাব খাতটার নাম কি আসবাবপত্র হিসাব। এই ছিল আমাদের খতিয়ান। তাহলে এখন আমাদের কাজ কি, আমাদের তো পোস্টিং করা শেষ, এখন কি করতে হবে, ব্যালেন্সিং করতে হবে। পরবর্তী কাজ কি, ব্যালেন্সিং করা। তাহলে আমাদের কি করতে হবে, ব্যালেন্সিং করতে হবে। এখন চলো দেখি যে খতিয়ানে কিভাবে ব্যালেন্স সিডি বের করতে হয়, অর্থাৎ কিভাবে ব্যালেন্সিং করতে হয়, আমরা এখন এইটা দেখব। তাহলে প্রথমেই ছিল আমাদের নগদান হিসাব।
নগদান হিসাবের দেখো যেই পাশের যোগফল বড় হবে সেই পাশটার যোগফল আমার আগে বের করতে হবে। তাহলে এখানে ডেবিট পাশ, নগদান হিসাব যেহেতু সম্পদ এই জন্য এটা ডেবিট ব্যালেন্স হয়, এটা অবশ্যই ডেবিট পাশ বড় হবে। তো এই পাশের যোগফল হলো 58,000 আর এই পাশেও কি যোগফলটা বসবে 58,000, কিন্তু ডিফারেন্স কত? এখানে ডিফারেন্সটা হলো ব্যালেন্স সিডি, এখানে ডিফারেন্স হবে 27,000 এবং ব্যালেন্স সিডিটা লিখতে হবে মাসের শেষ তারিখ। যেহেতু ফেব্রুয়ারি 2019 এটা 28 দিনে ছিল, এই জন্য ফেব্রুয়ারি 28 ব্যালেন্স সিডি, আর সিডিটা পরবর্তী মাসের প্রথম তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারির পরে মার্চ মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি হয়ে যাবে, সিডি পরবর্তী মাসে বিডি হয়ে যাবে সেম টাকা 27,000 টাকা। আর এইখানে যখনই আমি যোগফলটা বের করলাম, দেখুন এইখানে যোগফলের নিচে ডাবল আন্ডারলাইন অর্থাৎ সমাপনী রেখা, সমাপ্তি রেখা, এটা টেনে দেওয়া আছে, এটা ডাবল আন্ডারলাইন। আবার ক্রেডিট পাশেও যোগফলের নিচে কি ডাবল আন্ডারলাইন দেওয়া আছে। তাহলে এই ছিল নগদান হিসাব। তাহলে পরবর্তী হিসাব খাতটা কি? আসবাবপত্র হিসাব। তো আসবাবপত্র হিসাবের ক্রেডিট পাশে কিছু নাই, শুধু ডেবিট পাশেই আছে। তাহলে ডেবিট পাশের যোগফল 40,000, ক্রেডিট পাশেও কি আসবে 40,000। তাহলে ডিফারেন্স কত? 40,000। এই ডিফারেন্সটা হলো ব্যালেন্স সিডি, আর এই সিডিটা পরবর্তী মাসের প্রথম তারিখ অর্থাৎ মার্চের 1 তারিখ ব্যালেন্স বিডি। পরবর্তী হিসাব হলো মূলধন হিসাব। মূলধন হিসাবেরও যোগফল হলো এখানে দেখো ক্রেডিট পাশে 70,000, তাহলে আমার ডেবিট পাশেও আসবে 70,000। তাহলে ডিফারেন্স কত? 70,000 এই ডিফারেন্স। তাহলে ব্যালেন্স সিডি 70,000, এই ব্যালেন্স সিডিটা ডেবিট পাশে ছিল সিডি, ক্রেডিট পাশে যা হবে বিডি, অর্থাৎ মূলধন হিসাব ক্রেডিট ব্যালেন্স। আগে দুটো ছিল ডেবিট ব্যালেন্স, মূলধন হিসাব হলো ক্রেডিট ব্যালেন্স। প্রাইম ব্যাংক হিসাব। দেখো প্রাইম ব্যাংক হিসাবে এখানে ডেবিট পাশে 10,000 আর ক্রেডিট পাশে 4,000, তাহলে ডেবিট পাশের যোগফলটা আসবে 10,000, তো ক্রেডিট পাশেও কি যোগফল বসবে 10,000। ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হলো 6,000, এই 6,000 হলো ব্যালেন্স সিডি ফেব্রুয়ারি 28 অর্থাৎ মাসের শেষ তারিখ, আর সিডিটা পরবর্তী মাসের প্রথম তারিখ বিডি হয়ে যাবে। তাহলে এই যে ব্যালেন্স, এটা কিন্তু ডেবিট ব্যালেন্স। ক্রয় হিসাব। দেখো ক্রয় হিসাবে এখানে ডেবিট পাস, ক্রেডিট পাস কিছু নাই, তাহলে ডেবিট পাশে হলো টোটাল 20,000, ক্রেডিট পাশে আসবে কত? টোটাল 20,000। ঠিক, ডিফারেন্স কত? 20,000। ব্যালেন্স সিডি 20,000, তাহলে ব্যালেন্স বিডি হয়ে যাবে কত? 20,000। এই ব্যালেন্সটাও কিন্তু ডেবিট ব্যালেন্স। আলম হিসাব। দেখো আলম হিসাব এখানে আছে 15,000, এখানে 6 4 10, তাহলে ক্রেডিট পাস বড় 15,000, এই 15,000 টাকা দুই পাশেই বসবে। আর ডিফারেন্স হলো 5,000, এই 5,000-এর নাম কি? ব্যালেন্স সিডি মাসের শেষ তারিখ, আর এই ব্যালেন্স সিডিটা পরবর্তী মাসের প্রথম তারিখে হয়ে যাবে কি? ব্যালেন্স বিডি অর্থাৎ মার্চের 1 তারিখ। এবং এই ব্যালেন্সটা হলো কি? ক্রেডিট ব্যালেন্স, যেহেতু ক্রেডিট পাস বড়। তারপরে হলো বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব ছিল 18,000, এখানে 18,000 টাকা বসবে, এই পাশেও কি 18,000 টাকা বসবে। তাহলে ডিফারেন্স কত? 18,000। এই 18,000-এর নাম হলো ব্যালেন্স সিডি, এবং যেহেতু এখানে 28 তারিখ ব্যালেন্স সিডি ডেবিট পাশে, এটা ক্রেডিট পাশে চলে যাবে ব্যালেন্স বিডি নামে, এবং এটা হলো ক্রেডিট ব্যালেন্স। আশা করি তোমরা ব্যালেন্সিংটা বুঝতে পারছো। এখন আমাদের লাস্ট স্টেপ অর্থাৎ রেওয়া মিল প্রস্তুত করতে হবে। এই ব্যালেন্স দিয়েই কি করতে হবে? খতিয়ানের ব্যালেন্স দিয়ে রেওয়া মিল প্রস্তুত করতে হবে। তাহলে রেওয়া মিল যে আমরা প্রস্তুত করব, তো শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবা, আমরা যে খতিয়ানগুলা করেছি, খতিয়ানের ডেবিট ব্যালেন্স রেওয়া মিলের ডেবিট পাশে বসবে এবং ক্রেডিট ব্যালেন্স রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে। অর্থাৎ রেওয়া মিলে তো দুইটা পাশ নাই, কিন্তু টাকার ঘর কিন্তু দুইটা থাকে রেওয়া মিলে, একটা হলো ডেবিট এবং ক্রেডিট। তো ডেবিট ব্যালেন্সটা কোথায় বসবে? রেওয়া মিলের ডেবিট ঘরে, টাকার ঘরে বসবে, আর ক্রেডিট ব্যালেন্সটা ক্রেডিটে টাকার ঘরে বসবে। তাহলে চলো আমরা একটু দেখি। এ হলো রেওয়া মিল করার আগে আমাদের রেওয়া মিলের ছকটা অঙ্কন করতে হবে। উপরে হলো নাম, অর্থাৎ জনাব ফয়সালের রেওয়া মিল 28 ফেব্রুয়ারি, কোন মাসে আমরা প্রস্তুত করতেছি? সেই মাসের শেষ তারিখ। ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে প্রথম হিসাবটা আমাদের ছিল নগদান হিসাব। নগদান হিসাব কি ছিল? ডেবিট ব্যালেন্স কত টাকা? 27,000 টাকা। ডেবিট ব্যালেন্স ছিল 27,000, আমরা নগদান হিসাব ডেবিটের ঘরে লিখলাম 27,000 টাকা। পরবর্তী হিসাব ছিল আমার আসবাবপত্র হিসাব, এটাও ছিল ডেবিট ব্যালেন্স 40,000 টাকা। তাহলে এটা আসবাবপত্র হিসাব ডেবিটের ঘরে 40,000 টাকা। পরবর্তী হিসাব হলো মূলধন হিসাব, এটা হলো ক্রেডিট ব্যালেন্স 70,000 টাকা। তাহলে এটা কি? ক্রেডিট পাশে 70,000 টাকা। পরবর্তী হিসাব প্রাইম ব্যাংক হিসাব,
এটা ছিল ডেবিট ব্যালেন্স 6,000 টাকা, তাহলে প্রাইম ব্যাংক হিসাব 6,000 টাকা। পরবর্তী হিসাবটা ছিল ক্রয় হিসাব, এটা ডেবিট ব্যালেন্স, তাহলে টাকাটা বসবে ডেবিট পাশে, কত টাকা ব্যালেন্স হলো 20,000 টাকা, তো ক্রয় হিসাব ডেবিট পাশে 20,000 টাকা। পরবর্তী হিসাব হলো আলম হিসাব, আলম হিসাবটা হলো ক্রেডিট ব্যালেন্স 5,000 টাকা, তাহলে ক্রেডিট পাশে বসবে আমার 5,000 টাকা। এবং লাস্ট হিসাবটা হলো বিক্রয় হিসাব, বিক্রয় হিসাবটা হলো ক্রেডিট ব্যালেন্স কত 18,000 টাকা, তাহলে ক্রেডিট পাশে বসবে, ক্রেডিটের ঘরে বসবে 18,000 টাকা। এখন ডেবিট এবং ক্রেডিট যোগ করলে কিন্তু অবশ্যই মিলে যাবে, তাহলে যোগফলটা কত, যোগফলটা 93,000 টাকা ডেবিট পাশে এবং ক্রেডিট পাশেও কি 93,000 টাকা। এবং দেখো দুটোটার নিচে কিন্তু আন্ডারলাইন করে এটা কি সমাপ্তি রেখা দিয়ে ক্লোজ করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে একটি হোমওয়ার্ক, নিম্নোক্ত লেনদেনগুলো করিমের জাবেদায় লিপিবদ্ধ করো তো খতিয়ানে স্থানান্তর করে, এবং খতিয়ানটা অবশ্যই কি করবে তোমরা আজকে টি ছক করবে, আর যারা পারো তারা টি ছকের সাথে সাথে চলমান জের ছকেও খতিয়ানটা করে ফেলবে। এবং খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে একটি রেওয়ামিল প্রস্তুত করো। জানুয়ারি 1 কারবারে মূলধন আনা হলো 50,000 টাকা। জানুয়ারি 3 চাঁদ ট্রেডার্সের নিকট থেকে নগদে মাল ক্রয় 15,000 টাকা। জানুয়ারি 9 ধারে বিক্রয় 25,000 টাকা। জানুয়ারি 13 বিক্রয়কর্মী রিয়াজকে বেতন বাবদ চেক প্রদান 2,000 টাকা। জানুয়ারি 19 ব্যাংকে 13,000 টাকা জমা দেওয়া হলো। জানুয়ারি 22 ব্যাংক হতে উত্তোলন করা হলো 8,000 টাকা। জানুয়ারি 27 কাগজ কালি ও কলম ক্রয় 500 টাকা। জানুয়ারি 31 মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে 5,000 টাকা উত্তোলন করা হলো। তো সবাই SW করবে এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। প্রিয় ব্যবসায়ী শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার দাবি রইল তোমাদের প্রতি। সকলের সহযোগিতা, মঙ্গল ও সাফল্য কামনা করি। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আল্লাহ হাফেজ।